তিনি আর্তকণ্ঠে বললেন, শুনতে পাচ্ছেন পাচ্ছেন শুনতে পাচ্ছেন সেই হাসি? সে পাচ্ছেন 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 আপনি কি এমন কখনো শুনেছেন যেটা আগে কেউ শোনেনি? এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায়নি? তাহলে আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে এসেছেন। এটাই স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে অদৃশ্য জগতের তরঙ্গ এসে ধাক্কা খায় বাস্তবের প্রাচীরে। তোমরা শুনছ বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকোয়েন্সি। এখানে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা আওয়াজ আপনাকে নিয়ে যাবে এক জগতে যেখানে আত্মারা ঘোরাফেরা করে। তাই আলো নিভিয়ে মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকোয়েন্সির সাথে। ভয় এখন আপনার কানে বাজছে। নমস্কার, আমি রাজ। আপনার শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে গল্প নয়, বাস্তবের অতীতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করে থাকি। আজকের গল্পের নাম মঞ্জিল সেনের লেখা কে হাসে। গল্প পাঠে রাজ, ওয়েটারের চরিত্রে অন্তর, সেই লোকটি তুহিন, অতিথি ভদ্রলোক প্রীতম। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প কে হাসে। সেদিন ছিল কোজাগরি পূর্ণিমা। ঘরে ঘরে লক্ষ্মী পুজো, বারোয়ারি পুজো তো আছেই। চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর। এই প্রথম আমি উত্তরবঙ্গ বেড়াতে এসেছি। খুব ভালো লাগছিল। কলকাতা থেকে অনেক দূরে এক ছোট্ট শহরের উৎসব মুখর রাত্রি। আমি উঠেছিলাম ধর্মশালায়, দুবেলা বাইরেই খেয়ে নিতাম। সেদিনও রাত 9টার পর একটা হোটেলে ঢুকেছিলাম। রান্না বেশ ভালোই, নানা রকম পদও পাওয়া যায়। শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দিয়ে মুগ ডাল, পুঁই ডাঁটার চচ্চড়ি, কপির তরকারি, রুই, পার্শে, ভেটকি, নানা রকম মাছ, ডিমের ডালনা, মাংস, আরও কত কী। আমি এক কোণায় জানলার ধারে একটি ছোট টেবিলে গিয়ে বসলাম। মুখোমুখি দুটো চেয়ার, দুজন বসে খাওয়া যাবে। আমি জানলার দিকে পিঠ দিয়ে বসলাম। হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত, তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম। ছেলেটি বলল, একটু দেরি হবে, ভাত ফুরিয়ে গেছে, উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে, খদ্দেরের অনেক ভিড়, আপনার আগে এসেও অনেকে ভাতে আসায় বসে আসে। ঠিক তখনই একজন ঠ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। ফ্যাকাশে মুখ, দু চোখের তলায় কালি পড়েছে, অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জোয়ান পুরুষ ছিলেন। বয়স 30-এর মাঝামাঝি কি একটু বেশি হবে। কুণ্ঠিতভাবে তিনি বললেন, আমি এখানে বসলে আপনার অসুবিধে হবে কি? আমি বলে উঠলাম, না না, এটা তো দুজনেরই টেবিল। যদিও পুরো একটা টেবিল দখল করে খাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে বলে মনে মনে একটু ক্ষুণ্ণ হলাম। ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন। তারপর একটু ইতস্তত হয়ে বললেন, না মানে আপনাকে আগে কখনো এখানে দেখিনি তো, বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমি জবাব দিলাম। কলকাতা থেকে? আমি ঘাড় দোলালাম। ও, আমার বাড়িও কলকাতায়। কত 60 বছর হয়ে গেল, একবারও যাওয়া হয়ে ওঠেনি। কলকাতায় কোথায় আপনার বাড়ি? আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম। ভবানীপুরে, কালীমোহন ব্যানার্জি লেনে, ওই ওই যেখানে ওই ইন্দিরা সিনেমা আছে। আরে, আমিও তো ওখানেই থাকি, প্রিয়নাথ মল্লিক রোড। আপনার কোন বাড়ি? দেশগায়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেন সংকোচ কেটে যায়। ব্যক্তিগত প্রশ্ন ছেড়ে আমরা কখন যে দুজনার আত্মীয়তার মধ্যে ঢুকে পড়েছি সেটাই বুঝতে পারলাম না। ভদ্রলোকের নাম বিশ্বেশ্বর রায়। আমি জিজ্ঞেস করলাম, আপনি কলকাতা ছেড়েছেন 7 বছর, তাই বললেন না? হ্যাঁ। বিশ্বেশ্বরবাবু জবাব দিলেন,
এখানে আছি 2 বছর হলো। তার আগে 1 বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম। সে তো খুব ভালো চাকরি। আমি না বলে পারলাম না। শুনেছি রাজার হালে থাকা যায়। তা সে চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল? না না না, আমি ছেড়ে দিয়েছি। সে কি কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল বুঝি? তাও নয়। ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর বললেন, আপনাকে সব খুলে বলছি, মানে কাউকে না বললে আমার মনটা হালকা হবে না। সবাইকে সব কিছু বলা যায় না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন। সহানুভূতিশীল মানুষ আপনি। বিশেষ করে আপনি আমার পাড়ার লোক। আপনাকে বলতে আমার আপত্তি নেই, অবশ্যই আপনার যদি শুনতে আপত্তি না থাকে। মোটেও না। আমি হেসে বললাম, হাঁড়িতে চাল ফুটছে, ভাত না হওয়া পর্যন্ত গল্প করে কাটানোই যাবে। আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা, যাকে আপনারা বলেন অলৌকিক, তেমন কিছু একটা। আমি কিছু বলার আগেই ছোকরাটা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল। তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন। ভদ্রলোক শুরু করলেন, এইখান থেকে মাইল 30 দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম। আমার স্বাস্থ্য খুব ভালো ছিল। এক সময় খুব মারদাঙ্গা করতাম, সাহসের অভাব ছিল না, আর সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন। চায়ের বাগানের কুলি মজুরদের নিয়ে কাজ মশাই। ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতেই হয়। আপনি যেমন ভাবছেন তেমন পায়ে পা তুলে সুখের চাকরি নয়। শক্ত মানুষরা হলে টিকতেই পারবে না। অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না তা আমার নয়। কৃষি বিজ্ঞানের আমি একজন স্নাতক। আমার বাংলোটা ছিল বেশ বড়। সেখান থেকে মাইলখানেক দূরে কুলি কামিনদের বস্তি। বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম। সে টুতো পালিশ থেকে রান্না বান্না সবই করত। যাকে বলে এই চৌকস ছেলে। আমার বাংলার কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না, শুধু একটা পুরো বাড়ি ছাড়া। পুরো বাড়ি বলছি এই জন্য যে বাড়িটার চুন পলেস্তারা খসে ইঁড়গুলো যেন দাঁত বের করা। কার্নিশের ওখানে বড় অসত্যির চারা। বাড়িটা 2 তলা। আমার কোয়ার্টারের মতো বাংলো ধারছে নয়। দরজা জানালা সব সময় বন্ধ থাকত। বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হয় না। চারিদিকে সবুজ আর সবুজ। কলকাতা থেকে এসে জায়গাটা আমার খুব ভালো লেগে গেল। কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে গুলিকামিনরা আমাকে বেশ সমীহ করে চলছিল। বেশ ভালোই কাটছিল দিনগুলো। রাত্রে ময়দার রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস কাঁসা রান্না করতো ছেলেটা। প্রায় 1 মাস কেটে গেল। সেই দিন ছিল পূর্ণিমার রাত। চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা। বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই, শুধু বাগান আর বাগান। সেই চাঁদের আলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপলি সুধায় মনের মধ্যে একটা মাদকতার সৃষ্টি না হয়ে পারে না। চা বাগানের সন্ধ্যের পরেই রাত নামে।
কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হই হুল্লোড় চললেও আমার বাংলোর চৌহদ্দির মধ্যে জনমানসীর সারা পর্যন্ত পাওয়া যেত না। নিস্তব্ধ নিঝুম পরিবেশ। রাত 8টার মধ্যে আমি খেয়ে শুয়ে পড়তাম। সারাদিনের খাটাখাটুনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম। কিন্তু জানেন, সেই দিন হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে। আমি অবাক হলাম, এত রাত্রে কে হাসে? এখানে লোকজন নেই, তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি। বিনা অনুমতিতে বাইরের লোক এখানে আসা নিষেধ। আমি বিছানা ছেড়ে উঠে বসলাম, টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলোর যেন বন্যা বয়ে যাচ্ছে। তখনই আমার সেই হাসিটা ভেসে এলো। কে কে ওখানে? আমি বারান্দা থেকে নেমে পড়লাম। চারিদিকে খুঁজলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনই হঠাৎই বন্ধ হয়ে গেল। আমি চিন্তিত মনে ঘরে ফিরে গেলাম। ঘড়িতে দেখলাম 10:15। পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলো রাত্রে সে কারোর হাসি শুনেছে কিনা। সে অবাক হয়ে বলল শোনেনি। আমি ভাবলাম কুলি মজুরদের হয়তো কেউ নেশা ডিশা করে কাছাকাছি কোথাও এসেছিল, তারই হাসি শুনেছি। ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম। আমার কাজকর্মে মালিকপক্ষ খুব খুশি। একটা চিঠিতে সে কথা জানাতে তারা কার্পণ্য করলেন না। আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতে আমারও বাকি রইল না। আরো 1টা মাস কেটে গেল। আবার এলো পূর্ণিমা। সেই দিন রাতেও আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ। বিকট সে হাসি। প্রকৃতিস্থ মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না। সাধারণ কেউ হলে হয়তো ভয়ে সিটিয়ে যেত, কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে করা। ঘড়িতে দেখলাম রাত 10টা। একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। আগের বারের মতো এবারও হাসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল। ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না। শুধু এইটুকু বুঝলাম, পূর্ণিমার রাত ছাড়া ওই হাসি শোনা যায় না। পরদিন ছোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি। আমার কথা জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল। বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গন্ডগোল হয়েছে, তাই ওকে আর ঘাঁটালাম না। পরের পূর্ণিমার রাতেও সেই একই ঘটনা ঘটল। এবার আমি কান চেপে শুয়ে রইলাম, আর কেউ ওই বিদকুটে হাসি শুনতে পায় না কেন তা আমার কিছুতেই বোধগম্য হলো না। একবার মনে হলো আমি কি স্নায়বিক পীড়ায় ভুগছি, কিন্তু সে চিন্তা আমার মন থেকে উড়িয়ে দিলাম। পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না। হাসি রহস্যটা আমাকে জানতেই হবে, নইলে আমি পাগল হয়ে যাব।
সেই দিন রাতে ইচ্ছা করেই আমি জেগেছিলাম, তাই হাসি শুরু হতেই বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম। হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি ছুটলাম। হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তৎক্ষণাৎ আমি পৌঁছে গেছি সেই পুরো বাড়িটার কাছে। এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই পুরো বাড়ি থেকে, কিন্তু ওটা পরিত্যক্ত, কেউ থাকে বলে শুনিনি, কাউকে তো চোখেও পড়েনি। তবে কি রাতে দুষ্টু লোকেরা ওখানে এসে জড়ো হয়? চোরাই কারবারিদের একটা গোপন আড্ডা। বাড়ির সব জানালা বন্ধ, সদর দরজায় এক বড় তালা। ভেতর থেকে ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ছে না। আমি কি করব মনস্থির করতে না পেরে অবশেষে ফিরে এলাম। পরদিন অফিসের এক পুরনো কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওই বাড়িটার সম্বন্ধে কিছু জানেন কি। তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন। বছর 40-এর আগে ওই বাড়িতে দুই ভাই থাকতো। তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি। লোকজনের সঙ্গে তারা মেলামেশাও করতো না। ওই বাড়িটা ছিল টি এস্টেটের মালিকানার বাইরে। শোনা যায় ছোট ভাই ছিল বদ্ধ উন্মাদ। তাকে দোতলার একটা ঘরে শিকল বেঁধে রাখা হতো। তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল। সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত। বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি। তখন তাকে চাবুক মারতে হতো। চাবুক খেত আর অট্টহাসি হাসত সেই ভাই। ভয়ঙ্কর ছিল সেই হাসি। ওই ভাইয়ের জন্য নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল। তারপর একদিন পূর্ণিমার রাতে সে উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করত তাকে আক্রমণ করে। সে তখন ঘুমিয়েছিল। আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল, কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ। সেদিন রাতে আবার দাদা ওখানে ছিল না, দরকারি কাজে শহরে গিয়েছিল। পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল। আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে। পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে, দুজনেই মৃত। তারপর থেকে ওই বাড়িটা ওইভাবেই পড়ে আছে। দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেননি। এই হলো বাড়িটার ইতিহাস। পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নিমন্ত্রণ করলাম। রাতে খাওয়া দাওয়া করবেন, থাকবেন। ইচ্ছে করে সেই দিন দেরিতে খেতে বসলাম। খেতে খেতে গল্প করছিলাম। ভদ্রলোক গুজরাটি। এমন করে কপর্দক্ষিণ অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্প করছিলেন। আমি তার কথা শুনছিলাম আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না। ঠিক 10টার সময় ভেসে এলো সেই বিকট হাসি। আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। ইনি কিন্তু নির্বিকার, খাচ্ছেন আর তার জীবনী বলে যাচ্ছেন। আমি একটু উত্তেজিত হয়ে বললাম, শুনতে পাচ্ছেন? কি? একটা হাসি। হাসি? কার হাসি? ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। কই, আমি তো কারো হাসি শুনতে পাচ্ছি না। একটু কান পেতে শুনুন। আমি সহিংস গলায় বললাম, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ভদ্রলোক ভ্রু কুঁচকে মনোসংযোগ করার চেষ্টা করলেন, তারপর ঘাড় নেড়ে বললেন, আপনি বোধহয় ভুল শুনেছেন।
কেউ হাসেনি, আপনার মনের ভুল ওটা। হ্যাঁ, ভুল শুনছি? হ্যাঁ? আমার এবার ধৈর্যচ্যুতি ঘটল, প্রায় চিৎকার করে বলে উঠলাম, প্রত্যেক পূর্ণিমার রাতে আমি এই হাসি শুনছি, আর আপনি বলছেন আমার মনের ভুল? ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছেন। চোখে মুখে ভয়ের চিহ্নও ফুটে উঠেছে। বোধহয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন। আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম। বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম। পরদিন সকালেই ভদ্রলোক বিদায় নিলেন। মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন। জানি না ওই ভদ্রলোকের জন্যই কিনা এ কথা চাউর হয়ে গেল যে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। হেড অফিস থেকে এ ব্যাপারে একজন খোঁজ খবর করতে এলেন। তিনি অবশ্যই আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না, ফলে চাকরিটা রয়ে গেল। একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো, আমি ছাড়া ওই হাসি কেউ শুনতে পায় না। পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্তনেস্ত করতেই হবে। সেই রাতে আমি প্রস্তুত হয়েই ছিলাম। হাসিটা শুরু হবার সঙ্গে সঙ্গে ওই বাড়ির দিকে দৌড়ালাম। আমার বাঁ হাতে 5 ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রিভলভার। বাড়িটার সামনে আসতেই হাসি থেমে গেল। আমি এক মুহূর্ত বোধহয় ইতস্তত করেছিলাম, তারপর সদর দরজায় এক লাথি মারলাম। পুরোনো দরজা আর আমার প্রচণ্ড পদাঘাতে দরজার এক পাল্লা ভেঙে গেল। আমি ভেতরে ঢুকলাম, চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলো স্তর জমেছে মেঝের ওপর। কোনাগুলি থেকে কালো কালো ঝুল ঝুলছে। দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধূলিকণা উঠতে দেখলাম। তারপরই হঠাৎ দোতলার একটা ঘর থেকে কেউ যেন একটা হেসে উঠল, যেন আমাকে ব্যঙ্গ করেই হাসলো। আগেই বলেছি আমার ছিল দুর্জয়ের সাহস। এতটুকু দ্বিধা না করে আমি লাফ দিয়ে 2-3টে সিঁড়ি টপকে দোতলায় উঠলাম। তারপর যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় এক লাথি মারলাম। দরজাটা ভেজানোই ছিল, ধরাম করে খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে আর রিভলভার উঁচিয়ে ঘরে ঢুকে পড়লাম। সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টু লোক বা দলের চক্রান্ত হয়, মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই হয়ে থাকে তাদের আসল মতলব, তবে তা আমি ভেঙে দেব, এই ছিল আমার সংকল্প। কিন্তু ঘরে ঢুকে আমি তাজ্জব বনে গেলাম। ঘরে কেউ নেই, এমনকি একটা আসবাব পর্যন্ত নেই। ফাঁকা শূন্য ঘর। আমি চারিদিকে টর্চের আলো বুলোচ্ছিলাম। হঠাৎ একটা অশরীরী অনুভূতিতে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, অথচ অদৃশ্য কারোর উপস্থিতি অনুভব করছি। সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। বোধহয় 2-3 সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই। তারপরে আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুধার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম।
আর তখনই আবার শুরু হলো সেই হাসি। শরীরের রক্ত হিম করা বিভৎস হাসি। আমার মতো সাহসী পুরুষেরও শীত দ্বারা বয়ে যেন বরফ গলা জলের ধারা নেমে এলো। কোনো রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম। সারা রাত ঘুমোতে পারলাম না। এরপর প্রত্যেক পূর্ণিমার রাতে ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করত, আর আমি দোকান চেপে বিছানায় ছটফট করতাম। ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো। হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো। আমার সম্বন্ধে আড়ালে ফিসফিস করত। 1 বছর কোনো রকমে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকে ছিলাম। কিন্তু আর পারলাম না। চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম। একটা চাকরি জুটিয়ে নিলাম, সেই থেকে এখানেই আছি। কিন্তু আপনি কলকাতায় ফিরলেন না কেন? আমি জিজ্ঞেস করলাম। আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর আর মন দুই ভালো হতো। সেইখানেই তো মুশকিল। বিশ্বেশ্বরবাবু খুব ম্লান হাসলেন। আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। কিন্তু তারা কেন তা ভাবলেন? আমি অবাক হয়ে বললাম। আর আপনি সেই হাসি শুনেছেন না? ওখান থেকে আপনি চলে এসেছেন। ভদ্রলোক বললেন, সেটাই তো হচ্ছে কথা। এখানে এসেও আমি সেই হাসির থেকে নিস্তার পাইনি। পূর্ণিমার রাত 10টায় এখানে বসেও সে হাসি আমি শুনতে পাই। পৃথিবীর যেখানেই আমি যাই না কেন, ওই হাসি আমাকে মুক্তি দেবে না। সে কি? আমি স্তম্ভিত হয়ে বললাম। ভদ্রলোক জানলার দিকে মুখ দিয়ে বসলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, ওই দেখুন, পিছনে ফিরে আকাশের দিকে দেখুন। আমি ফিরে দেখলাম আকাশ ঝলমল করছে রূপলি থালার মতো, কোজাগরি পূর্ণিমার চাঁদ। তারপরই ভদ্রলোক ব্যাকুল কণ্ঠে, আমি তার মুখের দিকে তাকালাম। তার মুখটা ছায়ের মতো সাদা হয়ে গেছে। ওঠর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়। তিনি আর্ত কণ্ঠে বললেন, শুনতে শুনতে পাচ্ছেন সেই হাসি? সে পাচ্ছেন। তিনি দুটো হাত তার দু কানে চেপে ধরলেন। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে থাকলাম। রাত 10টা। শান্ত হন। আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখালে আপনার ভালো হয়ে যাবে। এটা আপনার মনের রোগ দাঁড়িয়েছে। ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো, তারপর বললেন, আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন, কিন্তু আমি এই ঘটনাটি ব্যাখ্যা করেছি জানেন। কি? আমি জানতে চাইলাম। বিশ্বেশ্বরবাবুর দু চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি। তিনি বললেন, ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি। আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমি ছিলাম সেই পাগল। হোটেলের ছোকরাটা এসে আমাদের সামনে 2 থালা ভাত নামিয়ে দিয়ে গেল। গরম ভাত, ধোয়া উঠছে।